শীতের পরশ গায়ে মেখে এবার চললাম ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান হুগলি জেলার কামারপুকুর আর তার স্ত্রী সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটির উদ্দেশ্যে। ঠাকুর বলেছেন যত মত তত পথ, আর তার জন্মভিটেতে ঘুরতে ঘুরতে এই কথাটি বারবার উপলব্ধি করেছি। কিভাবে তা তো ক্রমশ প্রকাশ্য। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। মাথার এই তিলকটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু এসেছিলাম বাবার স্থানে, মানে বাবার তারকনাথের স্থানে, মানে তারকেশ্বরে, যে ভিডিওটা তোমরা অলরেডি আই হোপ আগেই দেখে নিয়েছো। তো এখান থেকে কিন্তু আমি আজকে চলে যাব কামারপুকুর আর জয়রামবাটির উদ্দেশ্যে, মানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার স্ত্রী তথা আমাদের মাতা সারদা দেবীর জন্মস্থানের উদ্দেশ্যে। কামারপুকুর পৌঁছানোর জন্য কিন্তু তোমাদের হাওড়া থেকে ধরে নিতে হবে গোঘাট লোকাল, যেটা আমরা মিস করে গেছি। মানে হাওড়া থেকে 7:25 গোঘাট লোকালটা ধরলেই তবে কিন্তু তোমরা টাইম মতো কামারপুকুরে মানে গোঘাটে নেমে যেতে পারবে। সেখান থেকে কিন্তু কামারপুকুরে পৌঁছে সেখানে ভোগ খাওয়ার কুপনটা পেয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা সেটা পাইনি, তো এখান থেকে আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে যাব এখন হচ্ছে আরামবাগে। কামারপুকুরে জয়রামবাটিতে কিন্তু আমার ফার্স্ট টাইম। তো তোমরা এখানে কিভাবে আসবে, কিভাবে পৌঁছাবে, দর্শনীয় স্থানগুলো কি কি আছে এবং খরচ কীরকম কি হতে পারে, সাথে ভোগ খাওয়ার কুপন কিভাবে পাবে, কত টাকায় পাবে, সব কিছু কিন্তু থাকবে আমার এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন। কামারপুকুর পৌঁছানোর জন্যে হাওড়া থেকে সকাল 7:25 হাওড়া গোঘাট লোকালটি ধরে নিতে হবে। নামতে হবে গোঘাট স্টেশন। 95 কিলোমিটারের এই দূরত্ব ট্রেনে করে পৌঁছাতে সময় লাগবে 2.5 থেকে 3.25 ঘন্টা। আমি তারকেশ্বর থেকে যেহেতু এলাম, এখান থেকে কিন্তু আমি আরামবাগে নেমেছি। আর তোমরা যদি গোঘাট থেকে যাও তাহলেও কিন্তু তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে ডাইরেক্ট মঠে পৌঁছানোর জন্য। আরামবাগ স্টেশনের বাইরে থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ যাওয়ার জন্যে ধরে নিতে হবে অটো। ভাড়া লাগবে মাথাপিছু 40 টাকা আর সময় লাগবে আধ ঘন্টা। এছাড়া পেয়ে যাবে অনেক বাস কামারপুকুর পৌঁছানোর জন্যে। ভাড়াটা সেক্ষেত্রে কিছুটা কম হবে। দুপাশে সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যে পৌঁছালাম ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মভিটের সামনে, মানে রামকৃষ্ণ মঠে। নেমে পড়েছি একদম কামারপুকুর রামকৃষ্ণ মঠের সামনে। এই হচ্ছে মঠ চত্বরটা, আর এর সামনেই দেখতে পাচ্ছ টোটো অটো সমস্ত দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু এখানকার লোকাল যে সাইট সিইং হয় না, সেগুলো করার জন্য এখান থেকে কিন্তু লোকাল সাইট সিইংয়ের জন্য তোমরা এগুলো পেয়ে যাবে। আর এর একদম অপোজিটে এই যে এটিএম কাউন্টারটা দেখছো, তার পাশের ওই যে জায়গাটা, ওই জায়গায় কিছু গাড়ি রাখা আছে। ওটা হচ্ছে পার্কিং জোন। যেই পার্কিং জোনে কিন্তু ফ্রিতে গাড়ি রাখার ব্যবস্থা আছে, মানে যারা 2 চাকা 4 চাকা আনবে তারা কিন্তু ওখানে গাড়িটা পার্ক করতে পারো। আর মন্দিরের সময়টা হচ্ছে এখানে সকাল 6টা থেকে, মানে এই মঠে ঢোকার টাইমিংটা সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত এখানে ঢুকতে পারবে। আবার তারপরে 3:30 থেকে 9টা পর্যন্ত এখানে কিন্তু এই মঠটা পরিদর্শন করতে পারবে। এই মঠে ভোগ খাওয়ার জন্য তোমাদের 10:30টার মধ্যে কিন্তু কুপন কেটে নিতে হবে। তো কুপনের মূল্য এখানে 50 টাকা। এই মন্দির চত্বরে একদম সামনেই রয়েছে এখানে সুলভ শৌচালয়। রামকৃষ্ণ মঠের ভেতরে কিন্তু ফটো আর ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে, তাই ভিতরের অংশগুলো তোমাদের দেখাতে পারলাম না। তবে এখানে ঠাকুর যেখানে জন্মেছিলেন, যেই রুমে থাকতেন তিনি, বা তার মানে যেই ঢেকিশালের ওপরে তিনি জন্মেছিলেন তার উপরে মূল মন্দিরটা করা হয়েছে। তার হাতে লাগানো সেই শতাব্দী প্রাচীন আম গাছটি এখনও কিন্তু এখানে বিরাজমান, এবং ভিতরের অংশটা না পুরোপুরি বাগান দিয়ে, ফুল গাছ দিয়ে এবং নানান গাছগাছালি দিয়ে ভিতরের অংশটা খুব সুন্দরভাবে সাজানো। পিছন থেকে অংশটা তোমাদের দেখাই। ভিতরের অংশটা দেখতে পাচ্ছ পুরোপুরি গাছপালা দিয়ে না, খুব সুন্দর মানে ভিতরটা। আর অফিস ঘরটাও কিন্তু ভিতরে, যেখান থেকে তোমরা ভোগের কুপনটা পেয়ে যাবে যদি 10:30টার মধ্যে এখানে আসতে পারো। আর ভিতরে কিন্তু থাকার জন্য মঠের যে আবাস আছে, অতিথি নিবাস আছে, তো সেখানেও বুকিং করে সেখানে থাকতে পারো যদি থাকবে মনে করো। আর মন্দিরের এই চত্বরের বাইরে থেকে অনেক টোটো অটো, এছাড়া পায়ে হেঁটেও যারা ঘুরিয়ে দেখায়, তো সেরকম গাইডও পেয়ে যাবে এই মন্দিরের অংশগুলোকে ঘুরিয়ে দেখানোর জন্যে। তো এনিওয়েজ ভিতরের অংশটা তোমাদের বিশেষ কিছু দেখাবো না। এখন কিন্তু আমরা এখান থেকে চলে যাব এখানকার যে কামারপুকুরের লোকাল সাইট সিইংগুলো আছে সেগুলো করার জন্য। তার মধ্যে কি কি দেখবো সেগুলো আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের দেখাবো। রামকৃষ্ণ মঠের সামনে থেকে 1000 টাকার বিনিময়ে একটি টোটো রিজার্ভ করে নিয়ে আমরা এবার চললাম সাইট সিইং করতে, যার মধ্যে কামারপুকুর জয়রামবাটি সহ 1.5 গ্রাম ভ্রমণ এবং সেখানে ভোগ গ্রহণ সমস্তটাই ধরা ছিল। আমোদর নদ, দামোদর না কিন্তু আমোদর নদ।
কামারপুকুর সাইট সিইংয়ে প্রথম যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে দেড়ে গ্রামে, যেটা হচ্ছে ঠাকুরের আদিবাড়িও বলা হয়। সেই দেড়ে গ্রামে কিন্তু যাচ্ছি এবং সেখানেই আমরা আজকে ভোগ খাবো। কামারপুকুর থেকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত দেড়ে গ্রামে রয়েছে ঠাকুর রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাসস্থান। এটিকে ঠাকুরের আদিবাড়িও বলা হয়। এখানে তাদের কয়েকশো বিঘা জায়গাও ছিল, কিন্তু পরে তা হস্তান্তরিত হয়ে যায়। তার অনেক পরে স্বামী গাহনানন্দজির দ্বারা এখানে ঠাকুর এবং তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করা হয়। তো গাছপালা দিয়ে মোটামুটি জায়গাটা ঘেরা, খুব সুন্দর একটা আর ভিতরে কিন্তু মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এই মুহূর্তে কিন্তু মন্দিরটা এমনি বন্ধও হয়ে গেছে। ভিতরে রয়েছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের একটি মূর্তি এবং মন্দির এই ভিতরে রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ এখানে একটা অতিথি নিবাসও রয়েছে, গেস্ট হাউস, মানে থাকার জন্য কিন্তু এখানেও মানুষজন থাকে যারা কামরপুকুরে ঘুরতে আসে। তো গ্রাম্য পরিবেশের মধ্যে একেবারে দেখতে পাচ্ছ তোরণের বাইরে কিন্তু পুরো পরিবেশটাই না পুরোপুরি গ্রাম্য পরিবেশ। আর এখানে যারা ঘুরতে এসে তাদের এই টোটো আর অটোগুলো রাখা আছে। মানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বসত বাড়িটি একটি খড়ের চালের বাড়ির মডেলের আকারে নির্মাণ করা হয়েছে মূল মন্দিরের ঠিক পাশেই। খুব সুন্দর পরিবেশ, ডান দিকে পুকুর আর এদিকে কিন্তু পুরো গাছপালা দিয়ে ঘেরা। এবং এই হচ্ছে মূল মন্দির, মানে যেখানে ভোগ গ্রহণ করা হয়। 60 টাকার বিনিময়ে এখানে ভোগের কুপন তোমরা পেয়ে যাবে। আর এখানেই কিন্তু থাকা যায়, মানে উপরে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। নিচে মন্দিরটা তো ভিতরে এরকম বন্ধ দেখতে পাচ্ছ। আর এই যে মূল মন্দিরটা, মন্দিরের যে চূড়াটা দেখা যাচ্ছে, এখানেই কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মানে মূল বাড়ি। এখানেই তিনি জন্মেছিলেন, এটাই হচ্ছে তার মূল বাড়ি। আর ওদিকে একটা মডেল আছে, খড়ের মডেল, মানে কিরকম জায়গায় তিনি জন্মেছিলেন। দেরি হওয়ার জন্যে রামকৃষ্ণ মঠে ভোগের কুপন পাইনি, তাই দুপুরের খাওয়া দাওয়া এখানেই সেরে নিলাম। একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে ভোগ খাওয়ার জায়গাটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 60 টাকার ভোগের কুপনের বিনিময়ে এখানে সাদা ভাত, ডাল, 2 রকমের সবজি এবং পায়েস সহযোগে প্রসাদ খেলাম। এই যে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমটা রয়েছে তার একেবারে অপোজিট, এই তোরণটার অপোজিটই এখানে একটা শিব মন্দির রয়েছে। যে শিব মন্দিরটা না, এখানে একটা শ্মশান ছিল, সেই শ্মশানের ওপরেই না একেবারে শিব মন্দিরটা তৈরি হয়েছে। আর এখানে যে শ্মশানটা রয়েছে, এখানে সমাধিস্থ রয়েছেন হচ্ছে এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পিতা, মানে রামকৃষ্ণ ঠাকুরের দাদু এখানে সমাধিস্থ রয়েছেন। তো তার উপরেই এই শিব মন্দিরটা গড়ে উঠেছে। তো এই মন্দিরে কিন্তু তালা দেওয়া আছে, ভিতরটা আমি একটু দেখবো যে কিরকম রয়েছে না রয়েছে। তো দেখো ভিতরে কিন্তু শিবলিঙ্গ, মানে শিব ঠাকুরের পুজো হয়। মন্দিরটা আপাতত বন্ধ রয়েছে। দেড়ে গ্রাম হয়ে এবার আমরা চলে আসলাম সীতানাথ পাইনের বাড়ি প্রাঙ্গণে, যেখানে রয়েছে একটি বিষ্ণু মন্দির এবং ঠাকুর রামকৃষ্ণের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি নাট্যমঞ্চ। যেই নাট্যমঞ্চে ঠাকুর ছোটবেলায় প্রতি শিবরাত্রির দিনে শিব সেজে অভিনয় করতেন। এরকমই 10-11 বছর বয়সে তিনি অভিনয় করতে করতে 3 বার ভাব সমাধিস্থ হয়েছিলেন। এরপর চলে এলাম ঠাকুর যেখানে ছোটবেলায় পাঠ নিয়েছিলেন সেই লাহাবাবুদের পাঠশালায় নাট মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির এবং রাসমঞ্চ দেখতে। এখানে ঠাকুর রামকৃষ্ণ এবং সারদা মায়ের বিভিন্ন ঐশ্বরিক কার্যকলাপ এবং লীলা বিভিন্ন চিত্রের আকারে প্রকাশিত রয়েছে। রাসমঞ্চের ওপরে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি। লাহাবাবুদের বাড়ি প্রাঙ্গণে ঠাকুর রামকৃষ্ণের বাল্যকাল থেকে তার পাঠ শিক্ষা, বিবাহ এবং
আধ্যাত্মিক জীবন সবটাই এভাবে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো এরকম মূর্তির আকারে পুরো ঠাকুরের জীবনীটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার বিবাহিত জীবন, পাঠ্য জীবন এবং বন্ধু বান্ধব সহ ধার্মিক জীবন সমস্তটাই এখানে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রাঙ্গণেই রয়েছে ঠাকুরের স্মৃতি বিজড়িত কালী মন্দিরটি, যেখানে ঠাকুর দিন রাত পড়ে থেকে মায়ের আরাধনা করতেন। এরপর চলে আসলাম ঠাকুর রামকৃষ্ণের ভিক্ষামাতা ধনী কামারিনীর মন্দিরটি দেখতে। এখানে ধনী কামারিনীর কোলে শিশু রামকৃষ্ণ শায়িত অবস্থায় রয়েছেন এবং ডান দিকে ঠাকুর রামকৃষ্ণ এবং বাম দিকে মা সারদা দেবীও বসে রয়েছেন। তিনটি মূর্তি তৈলচিত্র মূর্তি। মনে করা হয় ধনী কামারিনীর বংশের কোনো এক ব্যক্তি গ্রামের মধ্যে একটি পুকুর খনন করেছিলেন, যেটিকে কামারদের পুকুরও বলা হতো। সেই থেকেই জায়গাটির নাম হয়ে ওঠে কামার পুকুর। এরপর দেখতে চলে এলাম চিনু শাখারির বাড়িটি। চিনু শাখারি, যিনি ছিলেন বালক গদাধরের মাস্টার মশাই, যিনি সর্বপ্রথম মনে করেছিলেন যে গদাধর একটি ঐশ্বরিক মানুষ, যিনি চেয়েছিলেন মৃত্যুর আগে গদাধরের আধ্যাত্মিক রূপ দেখে যেতে। তার সাথে বালক গদাধরের কিন্তু অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। পরবর্তী দর্শনীয় স্থান যাওয়ার পথে দেখে নিলাম ভূতির খাল, আর খালের ওপারে ভূতির জঙ্গল। রাত নেই বিরেত নেই, ঠাকুর কিন্তু এখানে দিনরাত পড়ে থাকতেন এবং তেনাদের সাথে কথাবার্তাও চালাতেন। এই রাস্তার বাঁ দিকটা হচ্ছে হুগলি আর ডান দিকটা হচ্ছে বাঁকুড়া। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখো একটা ব্রিজের ওপর থেকে কালভার্ট। আমোদর নদ, আমোদর নদ, দামোদর না কিন্তু আমোদর নদ। বাহ, যদিও খালের আকার দিয়েছে তবে নদী একটা ছিল বোঝা যাচ্ছে। এবার দর্শন করতে চলে এলাম মা সিংহবাহিনীর মন্দির। এই মন্দিরে মা সিংহবাহিনী এবং তার দুই সঙ্গী শ্রী চণ্ডী এবং মহামায়াকে ধাতুর কলসির আকারে পুজো করা হয় এবং পাশেই আলাদাভাবে পূজিত হচ্ছেন মা মনসা। এই সিংহবাহিনীর মন্দিরটি কিন্তু জয়রামবাটির অন্তর্গত। মা শারদা একবার বলেছিলেন তিনি তার গভীর অসুস্থতার সময় এই মন্দিরে উপবাস থাকাকালীন মা শ্যামসুন্দরী সেখানে একটি 12-13 বছরের কামার মেয়ের রূপ রোগ প্রতিকারের কিন্তু পরামর্শ দিয়েছিলেন, আর তারপরেই কিন্তু তিনি একেবারে সুস্থ হয়ে গেছিলেন। আর সুস্থ হওয়ার পরে মা এই মন্দিরের কিছু মাটির অংশ সংরক্ষণ করেছিলেন এবং তার থেকে কিন্তু তার ভক্তদের মধ্যে বিলি করতেন, যাতে তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেত। আর এই বিশ্বাস থেকে বর্তমান সময়ে এসেও বহু মানুষ এখানকার মাটি সংরক্ষণ করেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম জয়রামবাটিতে মা শারদার জন্মভিটে তথা ধ্যান মুদ্রা মন্দিরের সামনে। এখানে মায়ের দুটি বাড়ি রয়েছে। পুরাতন বাড়িটি বাইরের অংশে রয়েছে। এখানে মা 1863 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত বাস করতেন। আর নতুন বাড়িটি মন্দির প্রাঙ্গণের ভিতরে রয়েছে, যেটি তার ক্রমবর্ধমান ভক্ত সংখ্যার জন্য পরে নির্মাণ করা হয়েছিল। স্বামী শারদানন্দ 1933 খ্রিস্টাব্দে এখানে মায়ের মাতৃ মন্দির নির্মাণ করেছিলেন, যেখানে রয়েছে মার্বেল পাথরের একটি শ্বেতশুভ্র মায়ের মূর্তি। জয়রামবাটিতে শারদা মায়ের মন্দিরটি সকাল 6টা থেকে 11:30 এবং দুপুর 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর ভিতরে থাকার জন্য রয়েছে একটি অতিথি নিবাস। এই কামারপুকুর জয়রামবাটির ট্যুরের সব শেষে এসে আমরা উপস্থিত হলাম শ্রী শ্রী মা শারদা কাননে, যেটি আদতে জয়রামবাটির একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল। মায়ের গঙ্গা আমোদর, ওই ছবিটার দিকে লক্ষ্য করো, ওই যে 4টে ভাইকে ওই মায়ের বাড়ি থেকে এখান থেকে আনতেন, চান করিয়ে গাছের তলায় বসিয়ে মুড়ি খাইয়ে বাড়ি নিয়ে যেতেন। আচ্ছা, এই সামনেরটা হচ্ছে মায়ের বাবা মায়ের সমাধি। ও মায়ের বাবা মায়ের সমাধি, ওইটা কৈলাস পর্বতের সিনারি। আচ্ছা, হ্যাঁ ওখানে কৈলাস। মধ্যখানেরটা তোমাদের চৈতন্য তার সিনারি, দূরেরটা গোমুখ পর্বতের সিনারি। সেই আমোদর নদের ঘাট যেখানে কেটেছে মায়ের শৈশবকাল, তার ঠিক পাশেই রয়েছে মায়ের বাবা মায়ের সমাধিস্থল।
এই সারদা কাননটি অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে। চারিদিকে সাজানো বাগান, গাছগাছালি, ফুলের সমারোহ, একেবারে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ। সম্ভব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই উদ্যানটা। আর এই দু সাইডে যেমন ধান গাছ কাটা হয়ে গেলে না, ধানের এই গোড়াগুলোকে এইভাবে পুড়িয়ে দেয় পরে অন্য কোনো চাষের সবজি টবজি চাষের জন্যে, তো সেই কাজটাই চলছে। আর এদিকে ভিতরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জয়রামবাটির আন্ডারেই পড়ে এই জায়গাটা। আর সামনে কিন্তু আরও একটা এখানে মডেল করা আছে পাহাড়ের, অমুক হিমালয় পর্বতের এখানে একটা মডেল করা আছে। এটা দেখো, গরুর মুখ থেকে না এরকম একটা ফাউন্টেন, মানে জল পড়ছে, গরুর মুখ থেকে একটা জলপ্রপাত ঝর্ণার সৃষ্টি হয়েছে। তো সেরকম একটা পর্বতের মডেল করা আছে, এটা হিমালয় পর্বত, গোমুখ পর্বতের এটা মডেল করা আছে। এই কাননের ভেতরে মায়ের একটি মন্দিরও রয়েছে, যেখানে কিন্তু তার শৈশব থেকে বৈবাহিক জীবন এবং সমগ্র জীবনের উপরে বিভিন্ন তথ্যচিত্র রয়েছে। এই কামারপুকুর জয়রামবাটির ট্রিপ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঘোরা শেষে কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে আর জিলিপি নিয়ে বাড়ি ফিরলাম।